আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় অ্যাডমিশন শিক্ষার্থীবৃন্দ, আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। কমার্স এর পক্ষ থেকে আরেকটি নতুন লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আর একটা মিনিট একটু অপেক্ষা করব সবাই যুক্ত হওয়ার জন্য। তোমরা যারা যুক্ত হয়েছো লাইভ ক্লাসে, ক্লাসটা একটু শেয়ার করে দাও এবং তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। আমরা আর 1 মিনিট পরে ক্লাসটা শুরু করে দিব। আর একটু কমেন্টে জানাও যে আমার সাউন্ড থেকে শুরু করে সবকিছু ক্লিয়ার আছে কিনা। একটু কমেন্টে জানাও যে আমার সাউন্ড থেকে শুরু করে সবকিছু ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। আমরা একটু 2 মিনিট অপেক্ষা করব। আমরা একটু 2 মিনিট অপেক্ষা করব, তারপরে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব।
আচ্ছা, আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। আমি আশা করতেছি সবকিছু ক্লিয়ার আছে। আমার সাউন্ড থেকে শুরু করে, আর যদি ক্লিয়ার না থাকে তোমরা একটু জানাবা। আচ্ছা, সবাই আমরা সাউন্ড অফ করে দিব যাতে কোনো নয়েজ না হয়। আজকে ক্লাসে আমাদের টপিক হচ্ছে ধ্বনি ও বর্ণ। আজকে ক্লাসের টপিক হচ্ছে ধ্বনি এবং বর্ণ। প্রথমে জানতে হবে ধ্বনি কি এবং বর্ণ কি। ধ্বনি হচ্ছে ভাষার ক্ষুদ্রতম একক। ধ্বনি হচ্ছে ভাষার ক্ষুদ্রতম একক। এখন আমরা যদি এটাকে সংজ্ঞায়িত করি, মানুষ বাকযন্ত্রের দ্বারা যেসব আওয়াজ উচ্চারিত করে তাদেরকে ধ্বনি বলা হয়। মানুষ বাকযন্ত্রের দ্বারা যেসব আওয়াজ উচ্চারিত করে তাদেরকে ধ্বনি বলা হয়। আচ্ছা, ধ্বনি তো বুঝলাম, বর্ণ কি তাহলে? ধ্বনিকে লিখিতভাবে প্রকাশ করলে ধ্বনিকে লিখিতভাবে প্রকাশ করলে তখন তাকে বর্ণ বলা হয়। বর্ণ হচ্ছে, এক কথায় যদি আমি বলি, বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ। ধ্বনির লিখিত বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ, ঠিক আছে? লিখিত রূপ। এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি যে ধ্বনি কি এবং বর্ণ কি। আচ্ছা, এখন আমরা ধ্বনি নিয়ে আরেকটু বিস্তারিত জানবো। আচ্ছা, আমরা একটু ধ্বনি নিয়ে একটু বিস্তারিত জানবো। ধ্বনি, বাংলা ব্যাকরণে ধ্বনি দুই প্রকার। একটা হচ্ছে স্বরধ্বনি, তারপর আরেকটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। বাংলা ব্যাকরণে ধ্বনি দুই প্রকার, একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। আচ্ছা, স্বরধ্বনি কাকে বলে? যে ধ্বনি স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে, অন্য কোনো ধ্বনির সাহায্যের প্রয়োজন পড়ে না। স্বরধ্বনি হচ্ছে যে ধ্বনি স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে, অন্য কোনো ধ্বনির সাহায্যের প্রয়োজন পড়ে না। আর ব্যঞ্জনধ্বনি হচ্ছে যে ধ্বনি উচ্চারণের সময় স্বরধ্বনির সাহায্যের প্রয়োজন পড়ে, স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে না। এবং স্বরধ্বনি উচ্চারণের সময় যে ফুসফুস থেকে যে বাতাসটা বের হয় সেটা কিন্তু মুখের কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয় না। স্বরধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে বের হওয়া বাতাসটা মুখের কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয় না। কিন্তু ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে নির্গত বাতাস মুখের কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয়। আচ্ছা, স্বরধ্বনি কি ব্যঞ্জনধ্বনি কি জানলাম। এখন আমরা স্বরধ্বনি নিয়ে আর একটু জানবো। আচ্ছা, সাউন্ড থেকে শুরু করে সবকিছু ক্লিয়ার আছে? একটু চ্যাট বক্সে জানাও তো, কোনো প্রবলেম হচ্ছে ক্লাস করতে? কেউ একজন একটু চ্যাট বক্সে জানাও দ্রুত। ওকে, ক্লিয়ার, ধন্যবাদ। তাহলে আমরা এখন স্বরধ্বনি নিয়ে জানবো, ঠিক আছে? আচ্ছা, স্বরধ্বনি কাকে বলে তো জানলাম। এখন স্বরধ্বনি আবার দুই প্রকার, ঠিক আছে? স্বরধ্বনি দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি
আর একটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। তাহলে স্বরধ্বনি কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি, আর একটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। এক নাম্বারটা নিয়ে আমি একটু ডিসকাস করি, মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি হচ্ছে যে স্বরধ্বনিকে কোনোভাবে বিশ্লেষণ করা বা ভাঙা যায় না, অথবা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা যায় না। যে স্বরধ্বনিকে ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না, বা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা যায় না, তাকে বলা হয় মৌলিক স্বরধ্বনি। এখন মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। মৌলিক স্বরধ্বনি কয়টি? আচ্ছা, মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। কি কি সেগুলো আমাদেরকে জানতে হবে এবং মুখস্থ রাখতে হবে। মৌলিক স্বরধ্বনি 7টি। আচ্ছা, কোনটা বলবো? একটু তাবাসসুম বলো তো। মৌলিক স্বরধ্বনি সংখ্যাটা আবার বলতাম, একটু চ্যাট বক্সে জানাও দ্রুত। আচ্ছা, আমি আবার বলতেছি মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি হচ্ছে যে স্বরধ্বনিকে ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না, অথবা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা যায় না, তাকে বলা হয় মৌলিক স্বরধ্বনি। আর মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। এই 7টা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। অ, আ। আচ্ছা, স্বরধ্বনি দুই প্রকার, ঠিক আছে। একটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি আর একটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। তো যৌগিক স্বরধ্বনি নিয়ে কিছুক্ষণ পরে বলবো, আগে মৌলিক স্বরধ্বনিটা একটু বুঝি। তো মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। কয়টি? 7টি। কি কি? অ, আ, ই, ও, এ, একটু বলেছে ধরো, এই ই, উ, এ, ও। তাহলে কি কি বলছি? এই যে এগুলো হচ্ছে মৌলিক স্বরধ্বনি, কয়টা? 7টা। আমরা একটু ভালোভাবে এগুলো দেখি কি কি। অ মানে সৈয়, আ, তারপরে ই, উ, এ, ও, এ। তাহলে এই 7টা হচ্ছে মৌলিক স্বরধ্বনি, এগুলো আমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। এগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে। আচ্ছা, মৌলিক স্বরধ্বনি তো বুঝলাম। এবার আমরা আলোচনা করব যৌগিক স্বরধ্বনি নিয়ে। কি নিয়ে? যৌগিক স্বরধ্বনি। আমরা কিন্তু এখন স্বরধ্বনিতে আছে, হ্যাঁ, এটা মনে রাখবো। এখন আমরা আলোচনা করব হচ্ছে যৌগিক স্বরধ্বনি নিয়ে। যৌগিক স্বরধ্বনি কি? পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকলে দ্রুত উচ্চারণের সময় তা একটা স্বরধ্বনি রূপে উচ্চারিত হয়। এই রূপে একসঙ্গে উচ্চারিত দুটো লিখিত স্বর, দুটো মিলিত স্বরধ্বনিকে যৌগিক স্বরধ্বনি বলে। তাহলে পাশাপাশি যখন দুইটি স্বরধ্বনি থাকে, তখন দ্রুত উচ্চারণের সময় তা একটি সংযুক্ত স্বরধ্বনি রূপে উচ্চারিত হয়। এরূপ একসঙ্গে উচ্চারিত দুটো মিলিত স্বরধ্বনিকে যৌগিক স্বরধ্বনি। এবং এটার আরো কিছু বিকল্প নাম আছে, সেগুলো আমরা একটু জানবো। যে দ্বৈত স্বর, কি কি বলতেছে একটু মনোযোগ দিয়ে শুনবা, ঠিক আছে। দ্বৈত স্বর, তারপর হচ্ছে সন্ধিক্ষর, সন্ধিস্বর, সরি, সন্ধিস্বর। হ্যাঁ, তারপর হচ্ছে সান্ধ্যক্ষর। আমি এদিকে লিখতেছি। সান্ধ্যক্ষর, তারপর হচ্ছে ধীসর। আচ্ছা, আমি একটু মার্ক করে দিই তাহলে বুঝবা। এই যে দ্বৈত স্বর, সন্ধিক্ষর, সান্ধ্যক্ষর, ধীসর, ঠিক আছে, এগুলো হচ্ছে যে যৌগিক স্বরধ্বনির বিকল্প নাম।
ঠিক আছে। আচ্ছা, তো বাংলা ব্যাকরণে যৌগিক স্বরধ্বনি কয়টি? 25টি। যৌগিক স্বরধ্বনি আছে। যৌগিক স্বরধ্বনি হচ্ছে 25টি। আরেকটা জিনিস মনে রাখবো এটার পাশাপাশি, যৌগিক স্বরধ্বনি 25টি, হ্যাঁ, কিন্তু আহ, যৌগিক স্বরবর্ণ, যৌগিক স্বরবর্ণ বা যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ বা চিহ্ন বলা হয় দুইটি। সেগুলি কি কি? এই যে ওই আর আও, ঠিক আছে, ওই আর আও। তাহলে এই দুইটা হচ্ছে যৌগিক স্বরবর্ণ। আর যৌগিক স্বরধ্বনি 25টি। আমি যদি একটু উদাহরণ দিই যৌগিক স্বরধ্বনি, যেমন হচ্ছে বই, হ্যাঁ, তো বইয়ের মধ্যে কি হয়? ব, এরপরে চোখ, অ যোগ রশ্মি, এই দুইটা একসাথে উচ্চারিত হয়, ওই। ব যোগ ওই, বই। ঠিক আছে, এখানে এই দুইটা কিন্তু একসাথে উচ্চারিত হচ্ছে। তাহলে এটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। ঠিক আছে। আচ্ছা, এবার উচ্চারণ অনুযায়ী, উচ্চারণের স্থান অনুযায়ী, কি বলছি? উচ্চারণের স্থান অনুযায়ী, এটা একটু গুরুত্বপূর্ণ। উচ্চারণের স্থান অনুযায়ী আহ স্বরধ্বনির 7টি অবস্থান রয়েছে। কি রয়েছে? স্বরধ্বনির মানে কিছু অবস্থান রয়েছে, আর ঠিক আছে, স্বরধ্বনির কিছু অবস্থান রয়েছে, আমরা এগুলো এখন জানবো উচ্চারণের স্থান অনুযায়ী। ঠিক আছে, এটা একটু গুরুত্বপূর্ণ। আমি টেকনিকে বোঝানোর চেষ্টা করবো, একটু ভালোভাবে খেয়াল করবো। দেখো, প্রথমে এভাবে মনে মনে একটা ছক আঁকবা, ই, উ, এ। আচ্ছা, আমি একটু ইয়া করি, ই, উ, এ, উ, এ, অ, আ। এরকম মনে মনে একটা তোমাকে ছক আঁকতে হবে। এটা হচ্ছে একটা টেকনিক, ঠিক আছে, যে স্বরধ্বনির যে অবস্থানগুলো আছে উচ্চারণের স্থান অনুযায়ী সেগুলো মনে রাখার টেকনিক। এখন আমরা এখান থেকে দেখো কিভাবে মনে রাখবো। দেখো, এই যে ফার্স্ট, প্রথম যে রো হয়েছে, হ্যাঁ, এখানে একটা দেখো, এখানে প্রত্যেকটা কিন্তু এক একটা রো। রো মানে সারি আর কি, হ্যাঁ, থেকে এক একটা সারি। আচ্ছা, প্রথম সারিটা হচ্ছে উচ্চ স্বরধ্বনি, হ্যাঁ, তারপর বলে উচ্চ মধ্য, উচ্চ মধ্য, তারপর এই যে এটাকে বলা হয় নিম্ন, সবার নিচে তাই। আর এটাকে বলা হবে নিম্ন মধ্য, নিম্ন মধ্য। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝছি? প্রথমটা উচ্চ, তারপরটা উচ্চ মধ্য, তারপরটা নিম্ন মধ্য, এরপরেরটা হচ্ছে নিম্ন। ঠিক আছে, তাহলে এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি। এরপর দেখো আবার, আচ্ছা, এরপর হচ্ছে এই প্রথম সারিটাকে আবার বলা হয় সংবৃত, অর্ধ সংবৃত, অর্ধ সংবৃত।
আর এই লাস্টেরটা হচ্ছে বিবৃত, এটাকে বলা হয় অর্ধ বিবৃত। সরি, হ্যাঁ, অর্ধ বিবৃত, ঠিক আছে, অর্ধ বিবৃত, ঠিক আছে। তাহলে কি বলছি এখানে? সংবিত, অর্ধ সংবিত, অর্ধ বিবৃত, বিবৃত, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো এখানে খুব ভালোভাবে খেয়াল করো। দেখো এটা কিন্তু একটা, কালারটা চেঞ্জ করি। হ্যাঁ, এ দেখো, এই যে এটা একটা কলাম, তারপর এই যে মাঝখানের এটা একটা কলাম, এই লাস্টের এটা একটা কলাম, ঠিক আছে, এখানে কিন্তু তিনটা কলাম। তো দেখো, এটাকে বলা হয় সম্মুখ, এটাকে বলা হয় সম্মুখ, মাঝখানেরটাকে বলা হয় মধ্য, আর শেষেরটাকে বলা হয় পশ্চাৎ। তাহলে কি বলছি? এই যে এটা হচ্ছে সম্মুখ, এটা মধ্য, এটা পশ্চাৎ। এতটুকু পর্যন্ত আমরা আশা করি বুঝতে পারলাম। এখন এটা থেকে মূলত প্রশ্ন কিভাবে আসে সেটা একটু দেখায়। আচ্ছা, এই হচ্ছে একটা কোয়েশ্চেন, তোমরা দেখতে পাচ্তেছো। আচ্ছা, আমি বলে দিচ্ছি, ঠিক আছে, আমি একটু বলে দিচ্ছি, তোমরা দেখো। আমার মুখে বললে এটা একটু শুনবা আর কি। আচ্ছা, কোয়েশ্চেনটা হচ্ছে, দেখো যে নিচের কোনটি সম্মুখ, উচ্চ, মধ্য, স্বর বা স্বরধ্বনি। কি বলছি? নিচের কোনটি সম্মুখ, হ্যাঁ, প্রথম বলছি সম্মুখ, তা বলছে উচ্চ, মধ্য, স্বর বা স্বরধ্বনি, ঠিক আছে। আচ্ছা, এখানে এখন চারটা অপশন দেওয়া আছে। একটা দেওয়া আছে রশ্মি, তারপর একটা দেওয়া আছে সাইয়া, তারপর হচ্ছে তারপরটা হচ্ছে এ, মানে সইয় জফলা আগা। তো এখন আনসার কোনটা হবে দেখি, তোমরা একটা কমেন্টে বলো। আর যারা জুমে দেখতেছে তারা হচ্ছে চ্যাট বক্সে বল, দেখি একটু বলতো কোনটা হবে আনসার।
দেখি তোমরা একটু বলো। আচ্ছা, একজনে বলছো আ। আচ্ছা, আমি একটু চারটা দেখাচ্ছি। এটা হচ্ছে কোয়েশ্চেন, ঠিক আছে? এখন উত্তর আমি বলে দিই। উত্তর হবে হচ্ছে এটা, এ। উত্তর হবে কি? এ। এই যে এটা, ঠিক আছে? হ্যাঁ, সি। উত্তর হবে সি, এ। আচ্ছা, কেন হবে আমি দেখাই। চারটা আবার একটু তোমাদের সামনে দেখাচ্ছি, দেখো। রশ্মি, রস্য, ই উ আর কি, হ্যাঁ। এ, উ, এ, অ, আ। ঠিক আছে, এইভাবে তোমরা এটা মনে রাখতে হবে, ঠিক আছে? এই ছকটা তোমাকে মাথার মধ্যে মনে রাখতে হবে। এটা যদি মনে রাখো তুমি বুঝতে পারবে। আচ্ছা, এখন তুমি মনে মনে ভাবো যে সম্মুখ মানে শুরুতে থাকবে এটা। তো শুরুতে, শুরুর কলাম আর কি, হ্যাঁ। সম্মুখ হচ্ছে শুরুর কলাম। এই শুরুর কলামে কি কি আছে? এই যে এটা আছে, ঠিক আছে? এটা আছে। আচ্ছা, এরপরে বলছে আমাকে কি, 2 নম্বর সারি, উচ্চ, উচ্চ মধ্য, মানে 2 নম্বর সারি। তাহলে এটা হচ্ছে 1 নম্বর সারি, আর এটা হচ্ছে 2 নম্বর সারি। তা 2 নম্বর সারি সম্মুখ কলামে কি আছে? এই যে এ। কি আছে? এ। তাহলে আনসার হচ্ছে এটা। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এটা গেল স্বরধ্বনির ব্যাপারটা। এখন আমরা ব্যঞ্জন ধ্বনি নিয়ে আলোচনা করব, মানে কনস্ট্যান্ট সাউন্ড। আর স্বরধ্বনি হচ্ছে বাউল সাউন্ড আর কি। আচ্ছা, এখন আলোচনা করব হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। এখন আলোচনা করব ব্যঞ্জন ধ্বনি নিয়ে। আচ্ছা, ব্যঞ্জন ধ্বনি কি? আমি বলছিলাম যে ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, এবং উচ্চারণের সময় ফুসফুস থেকে বের হওয়া বাতাস মুখের কোথাও না কোথাও বাধা প্রাপ্ত হয়, তাকেই ব্যঞ্জনধ্বনি বলা হয়। আচ্ছা, ব্যঞ্জনধ্বনি কি তো বুঝলাম। আচ্ছা, এখন ব্যঞ্জনধ্বনির মধ্যে ক থেকে ম পর্যন্ত যে বর্ণগুলো, সরি, যে ক থেকে ম পর্যন্ত যে ধ্বনিগুলো আছে 25টি, ক থেকে ম পর্যন্ত হচ্ছে 25টি ধ্বনি। এই 25টি ধ্বনিকে বর্গীয় ধ্বনি অথবা স্পর্শ ধ্বনি বলা হয়। এই 25টি ধ্বনিকে বর্গীয় ধ্বনি, হ্যাঁ, বর্গীয় ধ্বনি বা স্পর্শ, স্পর্শ ধ্বনি বলা হয়। হ্যাঁ, সলভ করাবো। হ্যাঁ, অবশ্যই সলভ করাবো। বিগত বছরে যে এমসিকিউ আছে ওগুলো সলভ করানো হবে। আগে প্রথমে বেসিক ক্লাসটা শেষ করে এরপরে হবে এমসিকিউ সলভ ক্লাস, ঠিক আছে? আর এই ক্লাসের শেষের দিকেও কিছু কোয়েশ্চেন আমরা সলভ করব। এই 25টি যে ধ্বনিগুলো আছে সেগুলো আমরা কি কি একটু লিখি। আচ্ছা, আমরা একটু দেখি, হ্যাঁ। আমি লিখতেছি, তোমরা একটু দেখো। বলেছে, আচ্ছা, এই যে ক, খ, গ, গ, উমু প্রথম সারি। তারপর চ, ছ, বর্গীয় জ, নিয়। তারপর তৃতীয় সারি ট, ঠ, ড, ড, মূর্ধন্য।
এটা একটু সুন্দর করে লিখলাম যাও। তারপর হচ্ছে ত থ, দ দ জন্তুয়ান। তারপরটা হচ্ছে প ফ ব হ ম। ঠিক আছে, এই হচ্ছে 25টি ধ্বনি যেগুলোকে বর্গীয় ধ্বনি বা স্পর্শ ধ্বনি বলা হয়। এই 25টি ধ্বনিকে পাঁচটা পাঁচটা করে বর্গে বিভক্ত করছে। কয়টা? পাঁচটা পাঁচটা। এবং প্রত্যেক বর্গের শুরুতে যে বর্ণটা আছে ওই নামে তাকে ডাকা হয়। যেমন প্রথমটা বলে ক বর্গ, তারপরটা বলে চ বর্গ, তারপরটা বলে ট বর্গ, তারপরটা বলে থ বর্গ, তারপরটা বলে প বর্গ। ঠিক আছে। আচ্ছা, এই যে এখানে আমরা এখন দেখতে পাচ্ছি, আশা করি স্লাইডে দেখতে পাচ্ছি, হ্যাঁ, আশা করতেছি আমরা এখন স্লাইডে দেখতে পাচ্ছি। এই যে পাঁচটা, সরি, এই যে 25টা ধ্বনি, ঠিক আছে, এগুলো কি কি বলে? বর্গীয় বা স্পর্শ ধ্বনি। আর এই যে প্রত্যেকটা বর্গের নাম, মানে ওই বর্গে শুরুতে যে ধ্বনিটা আছে ওই নামে ওই বর্গটাকে ডাকা হয়। তো প্রথমটা কি দেখতে পাচ্ছি আমরা? আমরা একটু দেখি। প্রথমটা ক বর্গ, তারপরটা চ বর্গ, তারপরে ট বর্গ, তারপর ট, থ, তারপরটা প। আচ্ছা, এখন প্রত্যেক বর্গে কিন্তু আমরা ভালো করে খেয়াল করবো যে প্রত্যেক বর্গে পাঁচটা করে ধ্বনি দেওয়া আছে। এই যে একটা, এ একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, প্রত্যেক বর্গে পাঁচটা করে ধ্বনি দেওয়া আছে। এখন প্রত্যেক বর্গে আহ, যে ধ্বনিগুলো আছে 25টা, এগুলোকে আমরা লিখলাম। তো এখানে আমাদের কয়টা কলাম হচ্ছে? পাঁচটা। তো আমরা খেয়াল করি যে এটা হচ্ছে 1 নম্বর কলাম, এটা হচ্ছে 2 নম্বর কলাম, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর। কয়টা? পাঁচটা কলাম। এখন আমরা টেকনিকে এখান থেকে কিছু শিখবো, সেটা কি? আচ্ছা, দেখো, এখান থেকে শিখবো হচ্ছে এক, তিন, অল্প প্রাণ। আমরা মনে রাখবো 1 এবং 3 নম্বর কলাম হচ্ছে অল্প প্রাণ। 1, 3 অল্প প্রাণ। এই যে 1 এবং 3 অল্প প্রাণ। ঠিক আছে। তা আমরা মনে রাখবো কি? 1, 3 অল্প প্রাণ, আর 2, 4 মহাপ্রাণ। 2, 4 মহাপ্রাণ। এই যে আমরা দেখতে পাচ্ছি 2 এবং 4 মহাপ্রাণ। 1, 3 অল্প প্রাণ, 2, 4 মহাপ্রাণ, 5 নাসিক্য বা অনুনাসিক ধ্বনি। 5 নাসিক্য বা অনুনাসিক ধ্বনি। এরপরে 1, 2 অঘোষ। 1, 2 অঘোষ। এই যে 1 এবং 2 অঘোষ। আর 3, 4, 5 ঘোষ। এই যে 3, 4, 5 ঘোষ। 1, 2 অঘোষ, 3, 4, 5 ঘোষ, 1, 3 অল্প প্রাণ, 2, 4 মহাপ্রাণ, 5 নাসিক্য। যেভাবে আমাদেরকে টেকনিকে এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, পরীক্ষা যখন প্রশ্ন আসবে যে নিচের কোনটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি, পরীক্ষা প্রশ্ন আসবে কি নিচের কোনটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি। নিচের কোনটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি, এবার প্রশ্ন আসবে। ওখানে 4টা অপশন থাকবে। ধর এখানে 4টা অপশন দিছে হচ্ছে, 1 নম্বর দিছে ক, এরপর দিছে ড, এরপরে মূর্ধন্য, তারপর দিছে হচ্ছে ঢ। এই দেখো আমি দেখাচ্ছি। এই যে এখানে 4টা অপশন দেখতে পাচ্ছি, এ বি সি ডি দিয়ে দিলাম। এই 4টা অপশন দেওয়া আছে। তো এখন তুমি প্রথম দেখবা
যে ক, ক হচ্ছে প্রথম কলামের, তাহলে এক দুই তো অঘোষ, তাহলে ক কিন্তু অঘোষ, ঘোষ না, তাহলে এটা বাদ। তারপর পি নাম্বার অপশনে দেখতেছো ড। আচ্ছা ড হচ্ছে কোন বর্গে সেটা আগে ভাববা। ড হচ্ছে কোন বর্গে? ট বর্গে, কারণ ট ট ড ড মূর্ধন্য ণ। আচ্ছা ট বর্গে, তাহলে ট বর্গে ড আছে, ড কয় নম্বরে? ট ঠ ড, এক দুই তিন, তিন নম্বরে। তাহলে তিন কি? ঘোষ। কারণ তিন চার পাঁচ ঘোষ হয়, ঠিক আছে বুঝলাম, তিন ঘোষ। এখন আমাকে বলছে ঘোষ মহাপ্রাণ হতে হবে। আচ্ছা ড কি মহাপ্রাণ? আমরা জানি এক তিন অল্প প্রাণ, তাহলে তিন নম্বর ড, তাহলে এটা অল্প প্রাণ, মহাপ্রাণ না, তাহলে ড বাদ, ক বাদ। এরপরে সি নম্বর অপশনে যাব। সি নম্বর অপশনে এটা কোন বর্গ? এটা হচ্ছে ক বর্গ। ত ত জুন ত ত দ দ জুন। আচ্ছা এটা কয় নাম্বার আছে? ত বর্গের, এটা ত থ দ দ, চার নাম্বার আছে। আচ্ছা চার কি ঘোষ? হ্যাঁ, তিন চার পাঁচ ঘোষ আমরা জানি। চার কি মহাপ্রাণ? এক তিন অল্প প্রাণ, দুই চার মহাপ্রাণ, হ্যাঁ চার মহাপ্রাণ। তাহলে আনসার হবে কোনটা? সি। এভাবে আমাদেরকে এগুলো বের করতে হবে, এভাবে টেকনিক। তাহলে আনসার হবে কি? সি। বুঝতে পারছো তোমরা? তো চ্যাট বক্সে জানাও তো। আচ্ছা তাহলে এভাবে কিন্তু এগুলো মনে রাখতে হবে তোমাদের, এগুলো প্র্যাকটিস করতে হবে। আস্তে আস্তে মনে আসবে, একবার হয়তো আসবে না, প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। আচ্ছা এরপরে আবার প্রত্যেকটা বর্গেরও কিছু আহ, নাম আছে উচ্চারণের স্থান অনুযায়ী। ওটা তো বর্গ নাম বুঝছি, বর্গীয় নামটা আমরা বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, সলভ করানো হবে, সলভ করানো হবে, আমি বলছি তো। আচ্ছা বিগত বছরে এমসিকিউ সলভ করানো হবে, আচ্ছা যাই হোক আমরা একটু দেখি। আচ্ছা এটা তো বুঝলাম। এখন এই যে আমরা এখানে যে বর্গীয় নামটা পড়ছি, প্রত্যেক বর্গের কিছু উচ্চারণের স্থান অনুযায়ী নাম আছে, সেগুলো কি কি? আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি। ক বর্গীয়কে বলা হয় কণ্ঠধ্বনি বা জিহ্বামূলক ধ্বনি, কণ্ঠধ্বনি বা জিহ্বামূলক ধ্বনি। চ বর্গীয় বলে তালব্য ধ্বনি বা অগ্র তালু। ট বর্গীয় বলে মূর্ধন্য ধ্বনি বা পশ্চাৎ দন্তমূলক। আর এরপরে ত বর্গীয়কে বলা হয় দন্থ ধ্বনি বা অগ্রদন্তমূলক। দেখো ত থ দ দ যন্ত্র, এগুলো কিন্তু উচ্চারণ করতে দাঁতের সাথে একটা মানে দুইটা উপরে নিচে দাঁতের সাথে একটু বাড়ি লাগে, ঠিক আছে। ত থ ত যন্ত্র, এই জন্য এগুলোকে দন্ত ধ্বনি বা অগ্রদন্তমূলক ধ্বনি বলা হয়। এর হচ্ছে প বর্গীয়কে বলে ওষ্ঠ ধ্বনি, হ্যাঁ, প বর্গীয়কে বলা হয় ওষ্ঠ ধ্বনি, ঠিক আছে। এগুলো হচ্ছে উচ্চারণের স্থান অনুযায়ী নাম। আশা করি আমরা বুঝতে পারছি, এই জিনিসটা আমাদের ক্লিয়ার। আচ্ছা এরপরে আরো কিছু আহ, ধ্বনি আছে ব্যঞ্জন ধ্বনির মধ্যে, সেগুলো মনে রাখতে হবে। র, হ্যাঁ আমরা যে বহিন্দর বলি র, এটাকে বলা হয় কম্পনজাত। র কে বলা হয় কম্পনজাত ধ্বনি। আর ল কে বলা হয় পার্শ্বিক ধ্বনি, পার্শ্বিক। ল কে বলা হয় পার্শ্বিক ধ্বনি। তোমাকে কোশ্চেন আসবে যে নিচের কোনটি পার্শ্বিক ধ্বনি, তো তোমাকে ল এর মধ্যে বৃত্ত বার করতে হবে, মানে ল তে সঠিক উত্তরটা দিতে হবে আর কি, ঠিক আছে। অপশন থেকে ল কে বাছাই করে দিতে হবে। তাহলে ল হচ্ছে কি? পার্শ্বিক ধ্বনি। আর এই যে ঢবিন্দর এবং ডসিন্দর, এই দুটাকে বলা হয় তারণজাত। ঢবিন্দর এবং ডসিন্দর এই দুটাকে বলা হয় তারণজাত ধ্বনি, ঠিক আছে। আর এই যে খণ্ডক্তর যেটা আমরা বলি, এটাকে বলে খণ্ড ব্যঞ্জন, ঠিক আছে, খণ্ড ব্যঞ্জন। আর এই যে অনুষ্কার বিসর্গ চন্দ্রবিন্দু, অনুষ্কার বিসর্গ চন্দ্রবিন্দু, এগুলোকে বলা হয় পরাশ্রয়ী ধ্বনি। তাহলে অনুষ্কার বিসর্গ এবং চন্দ্রবিন্দু, এগুলোকে বলা হয় পরাশ্রয়ী ধ্বনি। এরপরে কোথাও যদি না বুঝো একটু বলবা, ঠিক আছে, আমি তাহলে সাথে সাথে দেখা দিতে পারবো।
তাও যদি না বুঝো অবশ্যই বলবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে তালিবার্ষ, দন্ত্যাস্য, হ। তালিবার্ষ, দন্ত্যাস্য, হ এগুলোকে বলে ঊষ্ম ধ্বনি। তালিবার্ষ, দন্ত্যাস্য, হ ঊষ্ম ধ্বনি বা শীষ ধ্বনিও বলা হয়। বলেছে কি বলা হয়? শীষ ধ্বনি। তাহলে ঊষ্ম ধ্বনি বা শীষ ধ্বনি বলা হয়। আচ্ছা, এরপরে আরো কিছু আছে, যেমন অন্তঃস্থ ধ্বনি। অন্তঃস্থ ধ্বনি, অন্তঃস্থ ব্যঞ্জন ধ্বনি আর কি। তো অন্তঃস্থ ব্যঞ্জন ধ্বনি কি কি? এই যে অন্তঃস্থীয় ভবীন্দর ল, ব। অন্তঃস্থীয় ভবীন্দর ল, ব এগুলোকে বলে অন্তঃস্থ ধ্বনি। আশা করি জিনিসটা তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তোমরা একটু জানাবো, চ্যাট বক্সে জানাবো। আচ্ছা, এই যে এটা হচ্ছে এই যে চার্টটা করাইলাম, একটু দেখে নাও তোমরা। ঠিক আছে, এই লেকচার শিটটা তোমাদের দিয়ে দেওয়া হবে পিডিএফ। যে তোমাদেরকে চার্টটা করাইলাম এটাই। দেখো, সম্মুখ, মধ্য, পশ্চাৎ, আর এগুলো একটু এখানে মিস্টেক হয়েছিল। এই যে এটা হবে সংবিত, হ্যাঁ, এটা অর্ধ সংবিত, এটা অর্ধ বিবৃত, এটা বিবৃত। একটু উপরে হয়ে গেছে লেখা হলো। এবারে যে উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন, নিম্ন মধ্য। আশা করতেছি এটা বুঝছো তোমরা। এখানে এই যে এগুলো, এটা ধরার দরকার নাই, যে দীর্ঘ আর দীর্ঘ, ঠিক আছে? এই দুইটা বাদ দিয়ে, এই দুইটা পড়ার দরকার নেই। বা এগুলো পড়বো, এই দুইটা একটু বাদ দিয়ে। স্লাইডিং মিস্টেক হয়েছে একটু। হ্যাঁ, পিডিএফ আজকে দিয়ে দাও, ক্লাস শেষে আমাদের পিডিএফ আজকে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? আচ্ছা, এবারে একটু আমরা যাই এই যে বর্ণ, বর্ণের মাত্রা ও স্বরবর্ণের প্রকারভেদ। আচ্ছা, মাত্রা কি? মানে বাংলা বর্ণমালায় 50টি বর্ণ আছে, আমরা জানি স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ মিলে কয়টা বর্ণ আছে? 50টা। এই 50টা বর্ণের মধ্যে 32টিতে পূর্ণমাত্রা, 8টিতে, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে, এই যে 50টা টোটাল বর্ণ আছে, তার মধ্যে 32টি হচ্ছে পূর্ণমাত্রা, 8টি হচ্ছে অর্ধমাত্রা, আর 10টি হচ্ছে মাত্রাহীন বর্ণ রয়েছে। মাত্রা বলতে এই যে উপরে এই যে জ্ঞাটা থাকে আর কি। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখন এটা আমরা টেকনিকে কিভাবে মনে রাখবো? ঠিক আছে, এই যে ছকটা, তোমাদের সামনে যে ছকটা তোমরা দেখতেছো, এই ছকটা তোমরা টেকনিকে কিভাবে মনে রাখবে আমি এটা একটু দেখাবো। দেখো, টেকনিকে মনে রাখবে কিভাবে? তোমরা মনে রাখবে হচ্ছে 32, 8, 10 এরকম একটা সিকোয়েন্স। এই সিকোয়েন্সটা মনে রাখবে, কি মনে রাখবে? 32, 8, 10। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, সেটা আমরা গ্রুপে জানিয়ে দিই। ঠিক আছে, আচ্ছা, বইয়ের কথাটা আমরা গ্রুপে জানাই দেবো। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আমাদেরকে যে সিকোয়েন্সটা মনে রাখতে হবে, 32, 8, 10। 32, 8, 10, এবার তোমরা এটা মুখস্থ করবা। 32, 8, 10। 32 কি?
পূর্ণমাত্রা, আচ্ছা একটু বোঝা যাচ্ছে না মনে হয়। তো যাই হোক, 32 8 10 কি বলছি, 32 8 10, 32 পূর্ণমাত্রা অর্ধমাত্রা মাত্রাহীন। এবার মনে রাখবা, 32 8 10 পূর্ণমাত্রা অর্ধমাত্রা মাত্রাহীন, 32 8 10 পূর্ণমাত্রা অর্ধমাত্রা মাত্রাহীন। তাহলে বুঝতে পারবা 32 8 10, তাহলে 32 কি পূর্ণমাত্রা, 8 অর্ধমাত্রা, এবং 10 হচ্ছে মাত্রাহীন বর্ণের সংখ্যা। তাহলে এটা হচ্ছে টোটাল সংখ্যা। এটা কি, মানে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ মিলে টোটাল সংখ্যা। তাহলে পূর্ণমাত্রা অর্ধমাত্রা মাত্রাহীন 32 8 10, তাহলে এখানে বোঝা যাচ্ছে কি 32টা পূর্ণমাত্রার বর্ণ আছে টোটাল, 8টা অর্ধমাত্রার বর্ণ আছে, এবং 10টা মাত্রাহীন বর্ণ আছে। এবার এটা তো বুঝতে পারছি কিভাবে টোটালটা মনে রাখবো। এবার আমরা মনে রাখবো কি, 6 1 4, কি মনে রাখবো, 6 1 4 সর্বর্ণ, 6 1 4 সর্বর্ণ, কি বলবো, 6 1 4 সর্বর্ণ, 6 1 4 সর্বর্ণ। তাহলে আমরা সিকোয়েন্সটা কিরকম ছিল, পূর্ণমাত্রা প্রথমে পূর্ণ থাকবে মাত্রা, তারপর অর্ধমাত্রা, তারপর হচ্ছে মাত্রাহীন। ঠিক আছে, তাহলে পূর্ণমাত্রা অর্ধমাত্রা মাত্রা, এই সিকোয়েন্সটা তো মনে রাখবো। এর পাশাপাশি আবার মনে রাখবো কি, 6 1 4 সর্বর্ণ, 6 1 4 সর্বর্ণ, 6 1 4 সর্বর্ণ। তার মানে সর্বর্ণের মধ্যে 6 হচ্ছে কি পূর্ণমাত্রা, তাহলে পূর্ণমাত্রা সর্বর্ণ কয়টি, 6টি। এক মানে অর্ধমাত্রা, তাহলে অর্ধমাত্রার সর্বর্ণ কয়টি, একটি। চার, 6 1 4, 4 হচ্ছে কি মাত্রাহীন, তাহলে মাত্রাহীন সর্বর্ণ কয়টি, 4টি। মাত্রাহীন স্বরবর্ণ কয়টি, 4টি। আচ্ছা, এটা বুঝলাম। এখন তোমাকে যেটা ব্যঞ্জন বর্ণ আসে, একদম সহজ কিভাবে। আচ্ছা দেখো, তোমাকে বলছে অর্ধমাত্রার ব্যঞ্জন বর্ণ কতটি। তোমাকে প্রশ্ন করছে অর্ধমাত্রার, কি বলছে, অর্ধমাত্রার ব্যঞ্জন বর্ণ কয়টি। আচ্ছা, অর্ধমাত্রার মোট সংখ্যা কয়টি, 32 8 10, তাহলে 8টি অর্ধমাত্রার। আহ, আমি দেখাচ্ছি, অর্ধমাত্রার মোট সংখ্যা কয়টি, 8টি। কারণ 32 8 10 আমরা জানি 8 হচ্ছে দ্বিতীয় নম্বর অর্ধমাত্রা। এবার অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টি, 6 1 4, তাহলে একটি। তাহলে 8টা থেকে একটা বাদ দাও, মোট যে বর্ণ অর্ধমাত্রার বর্ণ সেটা থেকে স্বরবর্ণ বাদ দিছি, তাহলে বাকিগুলো কি ব্যঞ্জন বর্ণ না, কয়টি, 7টি। তাহলে অর্ধমাত্রার ব্যঞ্জন বর্ণ কয়টি, 7টি। এইভাবে করে তুমি উত্তর দেবা পরীক্ষা হবে। বুঝতে পারছো। তাহলে এখানে জাস্ট তোমাকে মোট সংখ্যাটা মনে রাখতে হবে, 32 8 10। আমি একটু দেখাই, এই যে 32 8 10 মোট সংখ্যাটা মনে রাখতে হবে। এরপর মনে রাখতে হবে সর্বর্ণের সংখ্যাটা 6 1 4, 32 8 10, 6 1 4। আর সিকোয়েন্স কি, পূর্ণ অর্ধ মাত্রাহীন, পূর্ণ অর্ধ মাত্রাহীন, 32 1 4 মোট বর্ণের সংখ্যা, 6 1 4 সর্বর্ণের সংখ্যা। টেকনিকটাকে বুঝতে পারছো, একটু চ্যাট বক্সে জানো। 6 1 4 স্বরবর্ণ, আর 32 8 10 মোট বর্ণের সংখ্যা। আর সিকোয়েন্স কি, পূর্ণমাত্রা অর্ধমাত্রা মাত্রা। এভাবে তোমাকে এই টেকনিকটাকে বুঝতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে বর্ণের মাত্রা বিষয়ক তথ্য, ঠিক আছে, মানে মাত্রার ভিত্তিতে বর্ণের প্রকারভেদ আর কি। আর মোট বর্ণ তো আমরা জানি 50টা, সেটা সবাই জানি, এবং স্বরবর্ণ 11টা, ব্যঞ্জন বর্ণ 39টা। এটা আমরা সবাই পারবো, এবং এটা দিব না, ঠিক আছে। দিবে হচ্ছে এই যে পূর্ণমাত্রা অর্ধমাত্রা মাত্রা, এখান থেকে দিবে। তাহলে এগুলো তোমাকে এইভাবে টেকনিকে মনে রাখতে হবে। 32 8 10, 6 1 4 সর্বর্ণ, 32 8 10, 6 1 4 সর্বর্ণ, পূর্ণ অর্ধ অর্ধমাত্রাহীন। আচ্ছা, এরপরে স্বরবর্ণের প্রকারভেদ আছে। এর মধ্যে হ্রস্ব স্বর 4টি, দীর্ঘ স্বর 7টি, আর মৌলিক স্বর 7টি, এটা আমরা জানি মৌলিক হ্যাঁ। আর হচ্ছে যৌগিক স্বর 2টি, এটা আমরা জানি। আচ্ছা, ঠিক আছে। তো এগুলো একটু দেখে নিবা, হ্রস্ব স্বর 4টি, দীর্ঘ স্বর 7টি। ক্লিয়ার, আশা করতেছি ক্লিয়ার। আচ্ছা, এখানে কিছু কি দিছে, এমসিকিউ আমরা দেখতে পাচ্ছি। এখন আমাদের আজকের ক্লাসের
টপিকটা শেষ, ধ্বনি এবং বর্ণ। এখন আমরা কিছু এমসিকিউ সলভ করব। আমরা এখন কি করব? কিছু এমসিকিউ সলভ করব। আচ্ছা, এখানে আমি বলছি কি, 1 নম্বর এমসিকিউটা তোমরা দেখতেছো। আমরা একটু দাঁড়াও, আমরা 1 নম্বর এমসিকিউটা দেখতেছি। এখানে বলছে কি, আচ্ছা, এখানে আমাদেরকে বলছে, আচ্ছা, স্বরবর্ণের পূর্ণমাত্রা বিশিষ্ট বর্ণ কয়টি? আচ্ছা, এটা 2 নম্বর এমসিকিউ চলে আসছে। এখানে বলছে পূর্ণমাত্রা, আর কি বলছে, স্বরবর্ণ। আচ্ছা, দেখো এখন আমি কিভাবে বের করতেছি। পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন, তাহলে পূর্ণমাত্রা হচ্ছে শুরুতে। তাহলে স্বরবর্ণের টেকনিকটা কি ছিল? 6 1 4, শুরুতে কি 6, তাহলে পূর্ণমাত্রার স্বরবর্ণ কয়টি? 6টি। বুঝছো কিভাবে আনসার দিছি? এরপরে যে প্রথম কোশ্চেনটা ছিল, উষ্ম বর্ণ কয়টি? উষ্ম বর্ণ, উষ্ম বর্ণ বা শীষ বর্ণ আর কি, হ্যাঁ। আচ্ছা, কোনটি উষ্ম বর্ণের উদাহরণ বলছে? আচ্ছা, আমরা উষ্ম বর্ণ বা শীষ বর্ণ জানি তিনটা: তালিবর্ষ, দন্তেশ্ব, হ। তাহলে হ হচ্ছে এখানে কি, উষ্ম বর্ণের উদাহরণ। বাকি দুইটা তো এখানে নাই। ঠিক আছে। আচ্ছা, নিচের কোনটি মৌলিক বাংলা স্বরধ্বনি? তাহলে মৌলিক স্বরধ্বনি বলছে, হ্যাঁ। তা আমরা জানি এগুলো কিন্তু আচ্ছা, এটা তো ব্যঞ্জন ধ্বনি, এটা বাদ, শুরুতে বাদ। আর এই দুইটা কি, যৌগিক স্বরধ্বনি, তাহলে এটাও বাদ। তাহলে থাকে কোনটা? এটা, এটাই মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি 7টি, এই জন্য তোমাকে এটা মুখস্থ করতে বলছি। দেখো, এটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল বিগত বছরে। বুঝতে পারছো এবার? আচ্ছা, এরপরে দেখো, এরপরে দেখো, নিচের কোনটি উচ্চ সম্মুখ স্বরধ্বনি? উচ্চ সম্মুখ স্বরধ্বনি বলছে। উচ্চ মানে 1 নম্বর সারি। আচ্ছা, বুঝলাম। সম্মুখ মানে শুরুতে, শুরুতে কি রশ্মি দিয়েছে শুরু, তাহলে আনসার হবে রশ্মি। ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনিকে কি বলা হয়? স্পর্শ ধ্বনি বা বর্গীয় ধ্বনি। কেন্দ্রীয় উষ্ঠ্বর বিবৃত বর্ণ কোনটি? কেন্দ্রীয় উষ্ঠাধর বিবৃত বর্ণ কোনটি? আচ্ছা, এটা কিন্তু একদম সহজ ভাবে বলা যায়। কিভাবে? আমরা জানি কেন্দ্রীয় স্বরধ্বনি কিন্তু সেটা একটি আছে, সেটা কি? আ। তাহলে এখানে আনসার হবে কোনটা? আ, সাইয়া। বাকিগুলো দেখার প্রয়োজন হচ্ছে না, কারণ আমরা জানি মাঝখানের যে কলমটা আমাদের ছিল, ওইখানের মধ্যে শুধু একটাই ধ্বনি ছিল, সেটা হচ্ছে সায়া, আ। আচ্ছা, এরপরে রশ্মি এবং দীর্ঘি, ঠিক আছে, সম্মুখ। কারণ আমরা জানি রশ্মি শুরুতে, রশ্মি দিয়ে তো শুরু। ঠিক আছে, রশ্মি আর দীর্ঘি তো একই, বুঝছো? এই জন্য এটা একসাথে ধরা হয়েছিল। আচ্ছা, এরপরে কোনটি স্বতন্ত্র বর্ণ নয়? মনে রাখতে হবে, কন্ডাক্টর এটা কোনো বর্ণ নয়। ঠিক আছে, এই যে আমরা এখানে দেখছিলাম, একটু উপরে যাই স্লাইডে, এই যে এটা হচ্ছে খণ্ড ব্যঞ্জন, মানে এটা কিন্তু কোনো ব্যঞ্জন ধ্বনি নয়, এটা কিন্তু খণ্ড ব্যঞ্জন বলা হয়। খণ্ড ব্যঞ্জন বলতে তর সাথে যখন একটা এভাবে গিয়া দিব, দ্বারা আমি একটু ভালোভাবে দেখাই। এই যে সাথে যখন একটা নিচে এভাবে হসন্ত দিব, তখন সেটা হয়ে যায় খণ্ডক্ত। তাই এটা কিন্তু একটা সম্পূর্ণ ব্যঞ্জন নয়, এটা হচ্ছে খণ্ড ব্যঞ্জন। তার মানে এটা একটি স্বতন্ত্র ব্যঞ্জন ধ্বনি নয়। ঠিক আছে, এটা মানে ত যে ব্যঞ্জন ধ্বনিটা আছে এটার অর্ধেক। হসন্ত মানে এর অর্ধেক, না হসন্ত বুঝো, এর অর্ধেক বুঝায় আর কি। এই জন্য এটাকে খণ্ড ব্যঞ্জন বলা হয়। বাংলা ভাষায় কয়টি অর্ধ স্বরধ্বনি রয়েছে? ওই যে মাত্রা, এখানে মাত্রার কথাটাই আসছে আর কি। আমরা একটু দেখি। আমরা বলছি পূর্ণমাত্রা, অর্ধমাত্রা।
আচ্ছা, এটা একটু ভুল আনসার দেওয়া আছে। ঠিক আছে, এই আমরা উপরে যাই, স্লাইডে দেখো। এখানে অর্ধমাত্রার বর্ণ, স্বরবর্ণ ছিল একটি, ঠিক আছে। কয়টি? একটি। এখানে একটু এটা ভুল আছে, মিস্টেক আছে স্লাইডে। এবারে বাংলা মাত্র বাংলা বর্ণমালায়, এটা কিন্তু অনেক ইউনিভার্সিটিতে আসছে কোয়েশ্চেনটা। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি? 10টি। আমরা জানি 32 8 10, তাহলে 32 8 10 পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন, তাহলে মাত্রাহীন কয়টা? 10টা। এভাবে টেকনিকের সাথে মনে রাখতে হবে। আমার কথা কি বুঝতে পারতেছো? দেখি তোমরা যারা আছো একটু চ্যাট বক্সে জানাও তো এতক্ষণ পর্যন্ত বুঝতে পারছো কিনা, যা যা বলছি। তোমরা যারা আছো ক্লাসে চ্যাট বক্সে একটু দ্রুত যাও, এতক্ষণ পর্যন্ত যা যা বলছি বুঝতে পারছো কিনা। আচ্ছা, তাবাসসুম বলছো জি স্যার, ধন্যবাদ। আচ্ছা, রোজ, আচ্ছা তুমি বলছো জি, ধন্যবাদ। তারপর চার কেউ নাই মনে হয়। আচ্ছা। আচ্ছা, বর্ণ কি? বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক। ওই যে বললাম না, ধ্বনিকে যখন লিখিত ভাবে প্রকাশ করা হয়, তাহলে এই যে ধ্বনিটা তো আমরা জানি যে মুখের আওয়াজ। ধ্বনি হচ্ছে কি? একটা মুখের আওয়াজ, যেমন অ। এখন অ বললে কি তুমি বুঝতেছো? বুঝতেছো না কিন্তু এটাকে যখন বোঝানোর জন্য আমি একটা প্রতীক ব্যবহার করতেছি, এবার যখন লিখিত আকারে এটাকে প্রকাশ করতেছি, একটা এই যে এরকম করে যখন প্রতীক ব্যবহার করছি, তুমি বুঝতে পারছো সেটা হচ্ছে শরীর। তাহলে এই জন্য বর্ণ হচ্ছে কি, এখন এটা হয়ে গেছে একটা বর্ণ, যখন আমি এটাকে লিখিত ভাবে প্রকাশ করছি এটা হয়ে গেছে একটা বর্ণ। এই জন্য বর্ণকে বলা হয় কি? ধ্বনি নির্দেশক প্রতীক। মৌলিক স্বরধ্বনি 7টি। দেখছো এটা কিন্তু আসছে, এটা ঢাবিতে আসছে, তারপর ঢাবির আবার গয়নিত আসছে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এর পরবর্তী টপিক ধ্বনি পরিবর্তন, এটা নেক্সট ক্লাসের জন্য। আজকের মতো আমাদের এই যে ধ্বনি ও বর্ণ টপিকটা শেষ। ঠিক আছে, তো তোমরা অবশ্যই বাসায় এটা আবার রিভিশন দিবা। আর তোমাদের প্র্যাকটিস শিট যে দেওয়া হবে, প্রত্যেকটা টপিক ভিত্তিক প্র্যাকটিস শিট, মানে ওই টপিকে বিগত বছরে যা যা কোশ্চেন আছে ওই পিডিএফ এ থাকবে, ওইটা দিয়ে দেওয়া হবে। ওইখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। অথবা তোমরা যদি কোনো প্রশ্ন ব্যাংক নিয়ে থাকো, সেক্ষেত্রে ওইখান থেকে কি করতে পারো? প্র্যাকটিস করতে পারো। আর তোমাদেরকে এই পিডিএফটা দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এখন আমি আসি, একজনের বই নিয়ে কথা বলছিলা, কে বলছিলা? আচ্ছা, এখন বই নিয়ে যখন কথা বলছো তা আমি ক্লাসটা বলে দিচ্ছি। দেখো, আসলে আমরা চাই না যে তোমাদের কোনো এক্সট্রা খরচ হোক বা খরচ করো, ঠিক আছে, অযথা কোনো খরচ করো। এখন তোমরা যদি দেখো আমাদের ক্লাসগুলো, এই যে আজকে যে ক্লাসটা হয়েছে, এভাবে ক্লাসগুলো যদি তোমরা একটু নোট করো, ঠিক আছে, এখন তুমি নোটটা হয়তো সাথে সাথেও করতে পারো, অথবা ক্লাসটা তো রেকর্ড থাকবে, তুমি চাইলে পরবর্তীতে নোট করতে পারো। তো তুমি যদি আমাদের ক্লাসগুলো নোট করো, কি করো? নোট করো, একটা নোট খাতা বানাবা, প্রত্যেক সাবজেক্টের জন্য ওখানে নোট করবা। যেটা আমরাও করছি, আমরা অ্যাডমিশনের সময় এই জিনিসটা ফলো করতাম। তো তোমরা যদি নোট করো আমাদের ক্লাসগুলো, বা আমাদের লেকচার শিট গুলো ফলো করো, তারপর হচ্ছে, হ্যাঁ, আমাদের লেকচার শিট ফলো করো, তারপর আমাদের প্র্যাকটিস শিট গুলো যদি ফলো করো, তাহলে তোমার কোনো সাবজেক্ট ভিত্তিক বই লাগবে না। ঠিক আছে, তোমার কোনো সাবজেক্ট ভিত্তিক বই লাগবে না। বুঝতে পারছো কি বলছি? তোমার কোনো সাবজেক্ট ভিত্তিক বই লাগবে না। শুধু তোমরা একটা জিনিস কিনবা, সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক। প্রশ্ন ব্যাংকটা কিনতে পারো তোমরা। আলাদা আলাদা না কিনে সবগুলো বিশ্ববিদ্যালয়ে যেন একসাথে একটা প্রশ্ন ব্যাংক নিতে পারো, কারণ আলাদা আলাদা নিলে কস্টিংটা বেশি পড়ে যায়। তো একসাথে তোমরা যদি একটা প্রশ্ন ব্যাংক কিনে ফেলো,
ওই প্রশ্ন ব্যাংকে কিন্তু তোমার বিগত বছর প্রশ্ন থাকবে, তো তুমি ওই টপিকের যে প্রশ্নগুলো আছে ওখান থেকে প্র্যাকটিস করতে পারবা। আজকে যেমন একটা টপিক শেষ করছি, ওই টপিকটা শেষ হওয়ার পর, ক্লাস শেষ হওয়ার পর তুমি প্রশ্ন ব্যাংক থেকে কি করতে পারবা, ওইটার আহ মানে ওইটার প্রশ্ন ব্যাংকের মধ্যে তুমি সলভ করতে পারবে। তো এই জন্য আমি মানে সাজেস্ট করব যে তোমরা এই কোনো বই কিনিও না, তোমরা হচ্ছে প্রশ্ন ব্যাংকটাই কিনো। আর আমি বলি, একজন বছর জয়কলিটা কিনিও না, ঠিক আছে, জয়কলিতে একটু ভুল থাকে। জয়কলির প্রশ্ন ব্যাংক কিনিও না, তোমরা হচ্ছে আহ প্রিভিউ একটা প্রশ্ন ব্যাংক আছে, ঠিক আছে, এটা কিনতে পারো সকল বিশ্ববিদ্যালয়ের জন্য একসাথে। ধরো ওই প্রশ্ন ব্যাংকটার দাম 400 থেকে 500 টাকার মধ্যে হবে, ঠিক আছে। প্রিভিউ, হ্যাঁ, আমি লিখে দিচ্ছি, দেখো, প্রিভিউ। আমি হচ্ছে প্রশ্ন ব্যাংকটার ছবি দিয়ে দিব গ্রুপের মধ্যে, ঠিক আছে। প্রিভিউ, নাম হচ্ছে প্রিভিউ কোশ্চেন ব্যাংক, ঠিক আছে। বি ইউনিট সি ইউনিট দুই ইউনিটেই পাওয়া যায়, মানবিকেরও আছে, কমার্সের জন্য আছে। 400 থেকে 500 টাকা পড়বে, সকল বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক ওখানে আছে। তো ওইটা কিনলে আমার মনে হয় তোমার জন্য বেটার হবে, আলাদা আলাদা না নিয়ে। আলাদা আলাদা নিতে গেলে তোমার কস্টিংটা বেশি পড়ে যাবে। তা আমি যেটা সাজেস্ট করবো, তোমরা যে জাস্ট কোশ্চেন ব্যাংকটাই কিনো, অন্য কোনো বই কেনার দরকার নেই। তারপরও তোমার যদি একান্ত কোনো একটা আলাদা সাবজেক্টে বা আলাদা একটা বিষয়ে তোমার যদি কোনো বই দরকার হয়, সেক্ষেত্রে আমরা বলে দিব, যে তুমি আমাদেরকে নক দিলে আমরা বলে দিব যে আমার একটা, ধরো তোমাদের ইংরেজিতে যদি সমস্যা থাকে, ইংরেজির জন্য যদি বই কেনার দরকার পড়ে, মানে এরকম আর কি। তোমার যদি কোনো নির্দিষ্ট কোনো সাবজেক্টে বই কেনার দরকার পড়ে, বলিও, আমরা তোমাকে বই সাজেস্ট করে দিব। তবে আমি বলবো হচ্ছে ক্লাস করো, নোট করো, আমাদের লেকচার শিট ফলো করো, তাহলে আর তোমার বই লাগবে না, অযথা খরচ করে লাভ নেই। আগে তুমি ক্লাস করে দেখো, তারপরে যদি তোমার মনে হয় যে আমার একটা বই কেনার দরকার এই সাবজেক্টে, তাহলে তুমি কিনতে পারো। আর কোয়েশ্চেন ব্যাংকটা লাইব্রেরিতে পাবা, আর অনলাইন থেকে অর্ডার করতে পারবে, ঠিক আছে। তুমি আশেপাশে লাইব্রেরিতে খোঁজ নিয়ে দেখো, আশা করি এটা চলে আসছে বাজারে নতুন প্রশ্ন রিভিউ, ঠিক আছে। তো এই হচ্ছে, আচ্ছা হ্যাঁ, একটা ছবি দিয়ে দিব গ্রুপের মধ্যে, ঠিক আছে। প্রশ্ন ব্যাংকের একটা ছবি দিয়ে দিব গ্রুপের মধ্যে। তো বাসায় বসে প্র্যাকটিস করতে তুমি এটা করো। আর আরেকটা তুমি কাজ করতে পারো। আচ্ছা, আরেকটা তুমি কাজ করতে পারো, আমরা যে প্র্যাকটিস শিট গুলো দিব তোমার, তুমি চাইলে ওগুলোকে প্রিন্ট করে নিতে। তোমার যদি পিডিএফ থেকে পড়তে সুবিধা হয়, সেক্ষেত্রে তুমি আমাদের যে প্র্যাকটিস শিট গুলো দিব ওইগুলো প্রিন্ট করে নিতে পারো, ঠিক আছে। ওইগুলো প্রিন্ট করে পড়তে পারো, তাহলে দেখছো তোমার ওইখান থেকে প্র্যাকটিস করতে সুবিধা হচ্ছে। ওখানে টপিক ভিত্তিক বিগত বছরের কোশ্চেন গুলো দেওয়া থাকবে, ঠিক আছে। এই হচ্ছে কথা। আগে এই জন্য বলবো, আগে বই কেনার মধ্যে যেও না, ক্লাস করো, নোট করবো অবশ্যই, ঠিক আছে, নোট করবা, আমাদের লেকচার শিট গুলো ফলো করো। এরপরও তোমার যদি বই দরকার হয়, তাহলে আমরা বলে দিব কোন বইটা ভালো হবে। তাহলে আজকের মতো আমরা ক্লাস এখানে শেষ করতেছি। আচ্ছা, তোমরা কি অর্ডার করবে আমরা যদি করি এরকম, বলো। তুমি যে বললা প্র্যাকটিস গুলোকে প্রিন্ট করে একটা শিট বানাবো, এটা তোমরা কি অর্ডার করবে কিনা, ঠিক আছে, দেখি তোমরা একটু জানাও। আচ্ছা, আফরোজ তুমি না বলছো। আচ্ছা, তোমরা দেখো আগে পিডিএফটা দেখো, আজকে পিডিএফ দেওয়া হবে, প্র্যাকটিস শিটে পিডিএফ দেখো, তোমরা যদি চাও তাহলে আমরা করতে পারি, ঠিক আছে, আমরা করতে পারি, সমস্যা নাই। তো আজকের মতো ক্লাস এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ক্লাসে দেখা হবে। আর কমার্সের জন্য রাত 9টায় একটা ফিনান্স ক্লাস আছে। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ সবাইকে, দেখা হবে পরবর্তী ক্লাস। ওয়ালাইকুম আসসালাম।